নির্বাচনের আগে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ খন্দকার মোশাররফের। সরকারকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর। ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামাত সহ ৮ ইসলামী দল। নভেম্বরেই গণভোটের দাবি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্য প্রণোদিত। এবং একীভূতের প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জাতীয় নির্বাচনের আগে কিছু নন ইস্যুকে প্রাধান্য নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনারে একথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে তারেক রহমান এবং তার দল বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এর আগে দুপুরের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জামায়াত সহ ৮ রাজনৈতিক দলের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে জামায়াত সহ ৮ রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশ্যে রওনা হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন, যেন অনেকটা জমিদারের ভাঙা বাড়ির মতো। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে তিনি একথা বলেন। শুনানিতে তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ, তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্ত প্রসূত বলেও জানান তিনি। এর আগে বুধবার প্রথম দিনের শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র ধ্বংস হয়েছে। রাজনৈতিক বিদ্বেষমূলকভাবে আওয়ামী লীগ সুবিধা দিতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বাণিজ্য সংবাদ। একীভূতের প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লেনদেন স্থগিত করার কারণ হিসাব ডিএসই থেকেই জানানো হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানতে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর শহীদুল ইসলাম জাহিদকে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার, আপনার কাছে যেটি জানতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন ৫ ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।
এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। না, আপনাকে ধন্যবাদ। জাস্ট গতকালকে এই সিদ্ধান্তটি এসেছে, তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় তিনি স্পষ্ট করেই বলেছেন যে শেয়ার হোল্ডার, এই সমস্ত একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকের শেয়ার হোল্ডার তারা কোনো ক্ষতিপূরণ বা এর কোনো মূল্য পাবেন না। এখন এই কথার পিছনে যুক্তি যেটা, সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার যারা, তারা তো হচ্ছে রেসিডুয়াল ক্লেইম্যান্ট, মানে হচ্ছে অবসায়নের পরে প্রতিষ্ঠান থেকে যদি কিছু অবশিষ্ট থাকে তারই অংশ মাত্র তারা কিন্তু পাবেন যারা শেয়ার হোল্ডার। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকের ইপিএস, আর্নিং পার শেয়ার, এটা নেগেটিভ, এবং হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এটাও নেগেটিভ। যেহেতু নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার নেগেটিভ, সুতরাং অর্থনৈতিক যৌক্তিকতা থেকে বর্তমানে যারা শেয়ার হোল্ডার আছেন তারা আসলে কোনো কিছু তো পাবেনই না, বরঞ্চ হচ্ছে তারা আসলে শেয়ার হোল্ডারদের দায় কিন্তু হচ্ছে অসীম তাদের শেয়ারের মূল্য দ্বারা। তো সুতরাং সেই পরিমাণ মূল্য অথবা দায় পরিশোধে তারা কিন্তু বাধ্য। তো এই মুহূর্তে যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে যে যে কোনো ধরনের শেয়ার হোল্ডার, এখানে উদ্যোক্তা বা পরিচালক শেয়ার হোল্ডার আছেন এবং সাধারণ বিনিয়োগকারী আছেন, যেহেতু তাদের বিনিয়োগ মূল্য এই মুহূর্তে নেগেটিভ বা ঋণাত্মক হয়ে গিয়েছে, সুতরাং তাদের কোনো কিছু মূল্য পরিশোধ করা হবে না। এটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে এটা কনফার্ম করা হয়েছে। এখন এখানে প্রশ্ন থেকে যায় যে সাধারণ বিনিয়োগকারী যারা, তারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা। এটা ঠিক যে এই সমস্ত 5টি ব্যাংকের সর্বমোট মূলধনের পরিমাণ প্রায় 6,000 কোটি টাকার মতো, 5,800 সামথিং। তো কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মূল্যমান, শেয়ারের মূল্যমান মাত্র হচ্ছে 2100 সামথিং কোটি টাকা। তো এই 2100 কোটি টাকা যারা হচ্ছে সাধারণ বিনিয়োগকারী, তারা আসলে একেবারেই পথে বসলেন। তারা তো আসলে জেনে শুনে, এই ব্যাংকগুলো যখন ভালো অবস্থায় ছিল তখন হয়তো তারা এই সমস্ত ব্যাংকের শেয়ার কিনেছেন। এখন অন্যের কারো দায়ের জন্য এই সমস্ত শেয়ার হোল্ডার যারা সাধারণ বিনিয়োগকারী, তারা কিন্তু আসলে এখানে চরমভাবে মূল্য দিতে বাধ্য হচ্ছেন। স্যার, আরও একটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে অকার্যকর ঘোষণা পাওয়া ব্যাংকগুলো ব্যবসায়িক কার্যক্রম চালু থাকবে কি? অর্থাৎ আমানত গ্রহণ, আমদানি রপ্তানি, এই বিষয়ে স্যার যদি আমাদেরকে জানান। হ্যাঁ, গতকাল গভর্নর সাহেব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই সমস্ত ব্যাংক যদিও অবসায়ন ঘোষণা করা হয়েছে এবং এদেরকে একটি নতুন বা ব্রিজ ব্যাংকের মতো করে পরিচালনা করা হবে, এবং ইন্টারিম পিরিয়ড যেটা আছে সেখানে প্রশাসক, প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা প্রশাসক এবং প্রশাসকের কয়েকজন সহযোগী মিলে মূলত হচ্ছে এই সমস্ত ব্যাংকে আলাদা আলাদা করে পরিচালনা করা হবে। এবং আগামী ডিসেম্বর নাগাদ একটা ডেডলাইন ঘোষণা করা হয়েছে যে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আমানতকারীগণ, তারা হচ্ছে তাদের আমানত উত্তোলন করতে সক্ষম হবেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যাদের আমানতের পরিমাণ 2 লক্ষ টাকার উপরে, তাদের ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা এখনো কিন্তু কোনো আনসার পাইনি। আর সাথে সাথে আরেকটি যে প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে যে আমদানি রপ্তানি বাণিজ্য বা স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে কিনা। আমরা এটা প্রত্যাশা করি যে স্বাভাবিক কার্যক্রম যদি অব্যাহত না থাকে, তাহলে একটি ব্যাংকের যে মূল কার্যক্রম সেটা না থাকলে সেটাকে তো আর ব্যাংক বলা যায় না। তবে এখানে বেশ কিছু জটিলতা রয়ে গিয়েছে, যেহেতু অনেকদিন ধরে এই সমস্ত অবসায়িত ব্যাংকের গ্রাহকরা, আমানতকারীরা তাদের আমানত উত্তোলন করতে পারছেন না। তারা একসাথে যদি আমানত উত্তোলন করতে যান, তাহলে সরকার কর্তৃক ঘোষিত যে মূলধন সরবরাহ 20,000 কোটি টাকা এবং আমানত বীমা তহবিল থেকে আরো 15,000 কোটি টাকা, সাকুল্যে 35,000 কোটি টাকা দিয়ে আমানতকারীদের একযোগে আমানত উত্তোলনের যে চাপ, সেটা হয়তো মোকাবিলা করা সম্ভব হবে না। এ কারণে গভর্নর সাহেব আমানতকারীদেরকে একই সাথে ধৈর্য ধারণ করতে বলেছেন, যাতে করে ব্যাংক রান এর মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবারও পরবর্তীতে আমরা সংযুক্ত হব আপনার সাথে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচনের আগে কিছু নন ইস্যুকে প্রাধান্য নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে তারেক রহমান এবং তার দল বিএনপি। প্রতিদিন রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, আমরা চলে যাচ্ছি সেই সংবাদে।
রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনার, যেখানে অংশ নিয়েছেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সেই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে দেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করব, তারেক রহমানের নেতৃত্বে সুনিশ্চিত করব জনগণের ক্ষমতা জনগণের কাছে আবার ফেরত যায়। এই নতুন স্বাধীন 2.0 বাংলাদেশে কিভাবে সরকার পরিচালনা হবে এটা কিন্তু পরিষ্কার করে জনাব তারেক রহমান জানিয়েছেন আমাদের সকলে মিলে দেয়া 31 দফা রিফর্ম প্রপোজালসের মাধ্যমে। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সরকার গঠন নাও হতে পারে। আর পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয়, তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে, কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না। এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে। ডিরেগুলেশন করে ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড। এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন হবে, অনেক বড় বড় লিবারালাইজেশন হবে। এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন করা। এ সময় বিএনপি নেতারা বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়, এরপরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নওগাঁ সদরে জমি সংক্রান্ত বিরোধে গোলাম নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সদর উপজেলার দুবলহাটিতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে গোলামের ওপর হামলা চালায় একই গ্রামের হারুন ও তার সহযোগীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক গোলামকে মৃত ঘোষণা করে। গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের ফুলানির সিট গ্রামে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে ভুক্তভোগীর বাড়ির পাশে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, চলাচলের রাস্তা বন্ধ করলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। মিডিয়াতে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সত্য নয় বলেও দাবি করেন তিনি। তাই অপপ্রচারের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদজামান। সকালে উপজেলা প্রশাসন হলরুমে এই মতবিনিময় সভা হয়। এর আগে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী বিতরণ, কৃষকদের সার ও বীজ বিতরণ, যুব ও শিশু ফোরামের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল আলম তালুকদার সহ অনেকে। বাংলা প্রকাশনা মানবাধিকার খবরে 13 বছর পদার্পণ উপলক্ষে মানবাধিকার পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 10 ডিসেম্বর রাজধানী প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এই সম্মাননা দেওয়া হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রিয়াজউদ্দিন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রকৃত মানবিক মানুষ ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করাই তাদের লক্ষ্য। এ সময় বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব মারগুব মোর্শেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ অন্যান্যরা। বিশ্ব নদী দিবস উপলক্ষে পাকমন পিপলস পার্টির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ হয়েছে। মহাসমাবেশে ফারাক্কা সহ 54টি নদীর উজানে নির্মিত বাঁধ ভেঙে ফেলা ও পাকমন ইউনিয়ন ইউপিএসআর রাষ্ট্র থেকে ভারতীয় সৈন্য অপসারণের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জাহিদুল হক জাহিদ, দলের মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা শারমিন সুলতানা, ডাক্তার সাইফুল আলম সহ অনেকে। চট্টগ্রাম প্রসঙ্গ।
চট্টগ্রামে হাজারী লেনে ব্যবসায়ীদের শত কোটি টাকা আত্মসাৎ করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে হাজারী লেন ব্যবসায়ীরা। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি যিশু বণিক, সাধারণ সম্পাদক প্রণব সাহা সহ সভাপতি শাহজাহান সিদ্দিকী লিটন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, রাজু গোপাল ধর ও তার 3 সন্তান প্রতিনিয়ত হাজারী গলি ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে। তাদের কাছে কেউ টাকা চাইতে গেলে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন বক্তারা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। নির্বাচনের আগে বিশৃঙ্খলা চেষ্টা চলছে, অভিযোগ খন্দকার মোশাররফের। সরকারকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 ইসলামী দল। নভেম্বরে গণভোটের দাবি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল উদ্দেশ্য প্রণোদিত। এবং একীভূতের প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।